এই জাল্লাদ এখানে মিটিং করছে, কোনো ব্যাপার নেই, কিন্তু ক্যানিং এ ওর বলা আছে জারাবুল যেদিন ঢুকবে সেদিন তোরা সকাল থেকে মাইক প্রচার করে সেই এলাকা বন্ধ রাখবি। তাহলে ওরা আমাকে ভয় পেয়েছে। এই ভাঙড়ের মেয়েরা মায়েরা ওনাকে সহ্য করতে পারছে না, তাই বিভিন্ন জায়গায় ঝাঁটা জুতো অনেক কিছু দেখাচ্ছে। সেই কারণে সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনি পুলিশ, বাঁয়ে পুলিশ ওনাদের দরকার। লক্ষাধিক ভোটে এবারে আমরা ভাঙড় থেকে জেতাতে চাই। তাই আপনাদের কাছে আহ্বান রেখে যাব, আগামী 29 তারিখ আসছে দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনেদের বলে দিন আপনারা সকাল সকাল উঠুন, সকাল সকাল ভোট দিন, খাম চিহ্নে ভোট দিন। খাম চিহ্নে ভোট দিয়ে এই অপদর্থ নির্লজ্জ তোলাবাজ এদের ঘাট ধরে ধাক্কা দিয়ে এখান থেকে পার করে দিন। চলে এসে সেই হারমাত, সেই তৃণমূলের হয়ে দালালি করছে, কিন্তু ওখানে যারা তৃণমূলটা করে, ওখানে যারা পুরনো কংগ্রেস যারা ছিল তারা কিন্তু কেউ হারমাতের সাথে নেই। তাই ওখানে আমি ক্যান্ডিডেট হওয়ায় মানুষ অনেক স্বস্তি পেয়েছে, তারা অনেক খুশি। তারা আমাকে, আমার মায়েরা বোনেরা, তারা সবাই আমাকে আশীর্বাদ করছে। আর আমি যেদিন যেদিন প্রোগ্রামে যাচ্ছি ক্যানিং এ, যেখানে যেখানে আমার মিছিল আছে সেই সব জায়গাগুলো লকডাউন করছে, মানে পুরো দোকান পাট বাড়ি পর্যন্ত তালা মেরে দিচ্ছে সকাল থেকে। আপনারা ভাবুন, এই জাল্লাদ এখানে মিটিং করছে, কোনো ব্যাপার নেই, কিন্তু ক্যানিং এ ওর বলা আছে জারাবুল যেদিন ঢুকবে সেদিন তোরা সকাল থেকে মাইক প্রচার করে সেই এলাকা বন্ধ রাখবি। তাহলে ওরা আমাকে ভয় পেয়েছে। আমাকে তৃণমূলের যেটা চুনো পুটি মাচারি সেজো ছোট মেজো যারাই আছে, আর বড় এখানে ঘুরঘুর করে বেড়াচ্ছে, সব কটা নেতারে বলে রেখেছে যে আরাবুল যেদিনই ক্যানিং ঢুকবে তোরা সব বন্ধ রাখবি। আমি দেখছিলাম গত পরশুকার দিন আপনারা দেখেছেন কয়েক হাজার বাইক, আমার সাথে কতগুলো স্করপিও, কতগুলো 407 আমার সাথে ছিল। বাবুরা দেখে শুধু মানে ঢোক গিলছে, শুধু ঢোক বলছে যে আরাবুল এত লোক কোথায় পেলে। সমস্তটাই ক্যানিং এর মানুষ। ক্যানিং এও 13টা অঞ্চল, ক্যানিং এর মানুষ, তাদের যেভাবে ভয় দেখানো হচ্ছে। আপনারা জানেন 2021 সালে যখন আইএসএফ ওখানে হেরে যায়, 2500-এর মতন পাকা বাড়ি, দোতলা বাড়ি, একতলা বাড়ি, 2500 বাড়ি শুধু ভেঙে দেয়নি, ভেঙে দিয়ে সেখানে জিসিবি দিয়ে সেই ভিটে বাড়ির মাটি কেটে বিক্রি করে দিয়েছে, মানে আইএসএফ এর তৃণমূলের লোকেরা। আপনারা অবাক হবে যে একটা মানুষ অন্য দল করতে পারে। এই মমতা বন্দ্যোপাধ্যায় অপদর্থ একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী বাংলার, তিনি এইসব গুন্ডা, কুখ্যাত গুন্ডা, কুখ্যাত হারমাত, কুখ্যাত তোলাবাজ যারা 34 বছর তোলা তুলেছে। আপনারা জানেন এখানে আমার ভাইরা রয়েছে, হয়তো মনে দুঃখ পাবে, কিন্তু এনারা তো দল চেঞ্জ করেনি। এনারা সিপিএম আছে, আমাদের সিপিএম এর বন্ধুদের আমাদের সাথে জোট, নওশাদ ভাইয়ের সাথে আমরা গলায় গলা মিলিয়ে আমরা করছি। আর ও কি সিপিএম করতে করতে একটা সুবিধা নিয়েছে, আবার সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছে, একটা সুবিধা নিয়েছে। এখন তোলা তুলে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছচ্ছে, সেখানে একটা সুবিধা নিয়েছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 84 সাল থেকে যাদবপুরে যখন উনি ক্যান্ডিডেট হয় তখন থেকে ওনার সাথে আমি ছিলাম। 84 আর 2026 হিসেব করুন কত বছর ওনার সাথে ছিলাম। আমারে বহিষ্কার করেছে, আমারে জেল খাটিয়েছে, তারপরেও যদি বহিষ্কার করেছে আমি মেনে নিয়েছিলাম, তাও দলটা করার আমার ইচ্ছা ছিল। কিন্তু উনি এমন একটা মহিলা, এমন একটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, শওকত মোল্লার টাকার কাছে আরাবুল হেরে গেছে। নীতি আদর্শ বলে কিচ্ছু নেই তৃণমূলে। আজকে যে কটা তোলাবাজ ওনার সাথে ঘুরে বেড়াচ্ছে তাতে নীতি আদর্শ বলে কিছু নেই। আজকে তাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে 3টে চিঠি দিয়েছিলাম,
যে আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন, আমি একজন তৃণমূলের সৈনিক হিসাবে আপনার পাশে থেকে কাজ করতে চাই। তারপরে আমি মনের কাছে একটা বুঝলাম যে এই দলটা করা আমার পক্ষে সুবিধা হবে না। আপনারা জানেন আমার 7 বার অ্যারেস্ট করিয়েছে ওই মুখ্যমন্ত্রী, 3 বার আমাকে বহিষ্কার করিয়েছে। আমি ওনার অর্ডারে পারগিট নিয়ে লড়াই করছি, ওনার অর্ডারে, মুখ্যমন্ত্রীর অর্ডারে, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম। আপনারা জানেন ভাঙড়ে সুখ দুঃখের সাথী, 5 বছর আপনাদের সাথে থেকে কাজ করার সুযোগ করে দিয়েছেন আপনারা। আমার অত্যন্ত প্রিয় নওশাদ ভাই সাহেব, ছোট ভাই সাহেব, তিনি এসে পৌঁছেছেন। সকাল থেকে তিনি বিভিন্ন জায়গা দেখছিলাম, বিভিন্ন অঞ্চলে রোড শো করছে। আমিও সকাল থেকে ক্যানিং এ ছিলাম বিভিন্ন জায়গায়। আজকে এখানে কাতারে কাতারে মানুষ। আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু ভাইজান এসছে, আমি বেশ কিছুক্ষণ বলেছি। আমি শুধু আপনাদের কাছে কয়েকটা কথা বলবো যে যিনি ক্যানিং থেকে এখানে এসছেন, তার কৃষ্টি কালচার আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো অঞ্চলে বোম পাওয়া যাচ্ছে, কোনো না কোনো অঞ্চলে বোমবান্দিকে মানুষ মারা যাচ্ছে, কোনো না কোনো জায়গায় বোম রেখে আইএসএফ এর কর্মীদের ধরিয়ে দেওয়া হচ্ছে, কোনো না কোনো জায়গায় নিজের গাড়িতে বোম মেরে নিজের সিকিউরিটি বাড়ানোর জন্য চেষ্টা হচ্ছে। আমরা এত ছোট মনের মানুষ আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি যে তার নিজের গাড়িতে বোম মারছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সামনাগরে পোলেরহাটে থানা থেকে বেরিয়ে ভদ্রলোক 12-13 খানা গাড়ি সাথে, কোন আইএসএফ এর কর্মীদের হিম্মত হবে যে ওনার গাড়িতে বোম মারা? উনি 5টা ছেলেরে রেখে বোম মেরেছে, তাদের 5000 টাকা দিয়েছে। তারা স্বীকার করেছে যে আমার গাড়িতে বোম মারবি, তোদের 5000 টাকা দেবো, আর আইএসএফ এর ছেলেদের কেস দেবো, আর আমার সিকিউরিটি বাড়বে। উনি সহ্য করতে পারছেন না। মেয়েরা জুতো দেখাচ্ছে, মেয়েরা ঝেঁটা দেখাচ্ছে, মেয়েরা ওনার এই ভাঙড়ের মেয়েরা মায়েরা ওনাকে সহ্য করতে পারছে না। তাই বিভিন্ন জায়গায় ঝেঁটা জুতো অনেক কিছু দেখাচ্ছে। সেই কারণে সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনি পুলিশ, বাঁয়ে পুলিশ ওনার দরকার। মানে এই চারদিকে পুলিশের দরকার ওনার। কেন? না যাতে ঝেঁটাটা দেখাতে না পারে, না কেউ চোর বলে আর স্লোগান না দিতে পারে, যে ওনাকে চোর বলে আর স্লোগান না দিতে পারে, মেয়েরা ঝেঁটা না দেখাতে পারে, কেউ কোনোভাবে ওনারে না আক্রমণ করতে পারে। তাই ডাইনে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ভদ্রলোকে। তাই এইরকম একজন নেতা আমরা কিন্তু কেউ ভাঙড়ে চাইনি। হয়তো সে বলবে ক্যানিং এর মাটিতে গিয়ে যে আরামুলের মতন নেতা চাইনি। আমি আরামুল কেন গিয়েছি? ক্যানিং এর মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য। 34 বছর আমি অত্যাচার করিনি, তৃণমূল কংগ্রেসে এসেও আমি অত্যাচার করিনি, সে কথাটাও বলতে পারবে? এখনো পর্যন্ত আমি যেখানে মিটিং করতে যাচ্ছি সেখানে লকডাউন করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। কতটা ভয়, কতটা আতঙ্ক আছে ওরা, আপনি ভাবতে পারবেন ক্যানিং এর মানুষ। এখনো পর্যন্ত 2500 মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে। আমি বলছিলাম আগে, আজকে তারা বিভিন্ন জায়গায় বাস করছে। আজকে আমি সেদিন পরশুকার দিন বলছিলাম ক্যানিং এর প্রায় 50 থেকে 60,000 মানুষ লেদার কমপ্লেক্সে কাজ করে। ক্যানিং বিধানসভায় এত গরিব, এত দারিদ্র্যের সীমায় নিচে বসবাসকারী, জড়ি খাটিয়ে বাস করে মায়েরা, বোনেরা, একটা 2 চালা করে জড়ি। আর ছোট্ট একটা, আমি একজনের ঘরেতে ঢুকেছিলাম, ছোট্ট একটা টয়লেট, সেই টয়লেটে যাওয়ার মতন পরিস্থিতি নেই, সেই ঘরে থাকার মতন পরিস্থিতি নেই। হাজারে হাজারে মায়েরা, বোনেরা সেই ঘরে বসবাস করে। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এত আবাস যোজনা মুখ্যমন্ত্রী বলেছে, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ,
আদিবাসী দলিত ভাইরা, আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাইরা, মায়েরা, বোনেরা ঘর পাবে, তাহলে আপনারা পেলেন না কেন? বলে 20,000 করে টাকা জীবনতলা পার্টি অফিসে জমা রাখতে হবে, তারপরে আমার নামে ঘর আসবে। আপনারা ভাবুন, একটা জরি খাটানো গরিব মানুষ 20,000 টাকা নেতাদের দিতে পারবে না ঘর পাবে? এটা চিন্তা করুন। এমন একটা অপদার্থ নেতা, সে ভাঙড়ে এসছে কি এখানে সাধু পুরুষ সাজার জন্য? থানার অফিসে টাকা দিতে হবে। ওই ভদ্রলোক একদিন ভাঙড় কলেজে বলেছিল, যারা ঘরের জন্য টাকা চাবে তাদের জুতো বেতা করবেন, ওই ভদ্রলোক বলেছিল। আর সেই ভদ্রলোকের দলের লোকেরা জীবনতলা পার্টি অফিস, লোকাল কমিটি, তৃণমূলের পার্টি অফিসে টাকা জমা দিতে হবে, তারপরে গরিব মানুষরা ভর। আমি একজনের কাছে শুনছিলাম, আমার এক বন্ধুর আত্মীয় আছে ওখানে, সে ওখানকার পঞ্চায়েত মেম্বার, 3 টার্মের পঞ্চায়েতের মেম্বার, 2 তলা করে বাড়ি, তার ভাই পেয়েছে, তার বোনাই পেয়েছে, তার জামাই পেয়েছে, তার শালা পেয়েছে, তার শালি পেয়েছে, মানে 11 খানা ঘর পেয়েছে। একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ফ্যামিলি, তার 2 তলা বাড়ি, তার ভাইদেরও বাড়ি, তারা বড় বড় ব্যবসা করে, তারা 11 জন ঘর পাচ্ছে। আর জরি খাটিয়ে যারা 2 তলা ঘরের উপরে, একজনা গিয়ে দেখলাম যে পুরো চাল টাল ভাঙা। আমি বলি, কেন ভাই? তা বলল যে আমার এই ঘরে তৃণমূলটা ভেঙে দিয়েছে। বলে আমার কাছে টাকা চেয়েছিল, দিতে পারিনি, তা ঘরটা আমি ফাঁকা রেখেছি, এবার নির্বাচনের পরে তারপরে আমি অ্যালবেস্টার লাগাবো। ভাবতে পারে মানুষ কত দুঃখী আছে। তাই এখানকার আমি মায়েদের, বোনেদের, ভাইদের, এই বেওতা 2 নম্বর অঞ্চল, অলি গলি সমস্ত বাড়ি পর্যন্ত আমি চিনি। তাই আপনাদের কাছে আমার যেটা বলার, নওশাদ ভাইজান এসেছেন, উনি বলবেন, আপনাদের কাছে আমার করে জোরে আবেদন থাকবে যে ওইবারে আমরা ডবল নয়, আমরা 3 ডবল ভোটে এবারে ওনাকে জেতাতে চাই, লক্ষাধিক ভোটে এবারে আমরা ভাঙড় থেকে জেতাতে চাই। তাই আপনাদের কাছে আহ্বান রেখে যাব, আগামী 29 তারিখ আসছে দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনেদের বলে দিন, আপনারা সকাল সকাল উঠুন, সকাল সকাল ভোট দিন, খাম চিহ্নে ভোট দিন। খাম চিহ্নে ভোট দিয়ে এই অপদার্থ নির্লজ্জ তোলাবাজ এদের ঘাট ধরে ধাক্কা দিয়ে এখান থেকে পার করে দিন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আলাউল ইসলাম মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। 2026 সালে এসে পৌঁছেছি। আমাদের সম্মুখে ভোট উৎসব। 29 এপ্রিল দক্ষিণবঙ্গে ভোট, আমরা সকলে জানি। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, বানিয়াড়া আমরা যারা বাস করি প্রত্যেকের উদ্দেশ্যে কথা, যে ভাই ভোট এসেছে, ভোট আবার আসবে। এই ভোট নিয়ে আমরা এমন কিছু করব না যে আমাদের কারুর জানের ক্ষতি হোক। পার্টির নেতারা তারা তাদের স্বার্থের জন্য অনেক কিছু প্রলোভন দেবে, কিন্তু তুমি আমি এই গ্রামে বাস করব, তোমার ক্ষতি হলে আমার কষ্ট হবে, আমার ক্ষতি হলে তোমার কষ্ট হবে। তাই হিংসা মারামারি না করে, ভোট হলো গণতন্ত্রের উৎসব। আমরা সকলে জানি, আমরা মুসলিম, 1 মাস রোজা রেখেছি, রোজার পরে আনন্দের দিন হলো ঈদের দিন। ততরূপ গণতন্ত্রের, সংবিধানের উৎসব হলো ভোট। মানুষ তার অধিকার সে স্বাধীনভাবে প্রয়োগ করবে।
সংবিধান আমার রাইট দিয়েছে, সংবিধান আমার অধিকার দিয়েছে। আমার যে নেতা আমি তাকে ভালোবাসতে পারি, আমার যে দল আমি তাকে ভোট দিতে পারি। এই ভোট দেওয়া থেকে যারাই বিরোধী করবে, এই ভোট দেওয়া থেকে যারাই হুমকি ধুমকি দেবে, তারা হলো দেশের শত্রু, সংবিধানের শত্রু। বন্ধুগণ, বিশেষ করে আমি আমার ভাঙড় বিজয়গঞ্জ থানার অফিসারদের বলবো, আপনারা জানেন না নতুন থানা কিছুদিন আগে তৈরি হয়েছে। এই বানিয়াড়া বুথে আমাদের এনটি যারা আছে তারা শান্তির সাথে ভোট করতে দেয় না, মানুষের হক তারা কেড়ে নিতে চায়, ছাপ্পা ভোট নিয়ে তারা জিততে চায় কিংবা জেতে। আমি থানার সমস্ত প্রশাসনকে বলবো, মানুষের অধিকার যেন তারা প্রয়োগ করতে পারে। আরে ভোট দিলে মানুষ শান্তিভাবে ভোট দেবে, যাকে জয়ী করবে সে নেতা হবে, যে জয়ী হবে না সে পরাজয় হবে, তার নেতা বলে স্বীকার করবে। এটাই হলো গণতন্ত্র। আর এই গণতন্ত্র যারা হরণ করতে চাও, গণতন্ত্রের যারা প্রতিষ্ঠিত না করে গণতন্ত্র শেষ করতে চাও, তাদেরকে বলছি এটা 2021 নয়, 2026। 2021-এও আমরা এই বানিয়াড়া বুথ থেকে আইএসএফের লিড দিয়েছিলাম, 2026-এও তোমাদের চোখে চোখ রেখে আমরা ভোট করাবো। কারণ হলো এবারে নির্বাচন কমিশনার যা রাইট টানছে না, তোমাদের চোখের পালক পড়বে না, এক ভেবে দাঁড়িয়ে থাকবে। যদি নির্বাচন কমিশনার যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত বুথে গণতান্ত্রিকভাবে ভোট না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনার ভোট করাবে, তাই বলবো আমরা এই গ্রামে বাস করি। হ্যাঁ, তুমি টিএমসি করো, কোনো ব্যাপার নয়, তুমি টিএমসি করো, কিন্তু আমি আইএসএফ করি, তুমি রোকবার কে? তোমার তো রোকার কোনো অধিকার নেই, কারণ আমাদের স্বাধীন দেশ, এই দেশ হলো গণতান্ত্রিক দেশ, এই দেশের অধিকার আছে। আমি আমার স্বাধীনতা প্রয়োগ করব। আর এই স্বাধীনতাকে যারা হরণ করতে চাও তাদেরকে হুঁশিয়ারির সাথে বলছি, শুধরে যাও, না তো মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন শুধরে দেবে বাড়ি আর আসতে পারবে না। কারণ বাড়ি আসো যাও, আমরা কোনোদিন কারো জানের শত্রু হইনি, জানের শত্রু আমরা করি না। কারণ আমি জানি সকাল হলে মুখ দেখা দেখি টিএমসির নেতারা যারাই টিএমসির নেতাগিরি করছে বানিয়াড়ায়, কেউ আমার চাচতো ভাই, কেউ আমার ভাইপো, আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো ছেলে, তারাও কোনোদিন ভাবে না যে এদের মেরে দেবো কি মারবো। তাহলে তোমরা কেন আমাদের মেরে দেবে, মারার কথা হুমকি দাও কেন? আজকের কটা চুনোপুটি তারা বলছিল মিটিং হতে দেবো না, নওশাদ সিদ্দিকী আসলে বোমবাজি করব। তোমাদের এই মিটিং থেকে ভদ্রতার সাথে বলছি, বোম মারা দূরের কথা, আজকের একটা পটকা মেরে দেখো। কারণ এই যেসব পুলিশ দেখছো, এসব পুলিশ কিন্তু এখন রাজ্য সরকারের নেতৃত্বে চলে না। কারণ রাজ্য সরকার এখন মমতা সরকারে নেই। মমতারও যে ভোটের যে মূল্য, আমি রাজা, আমারও সেই একই ভোটের মূল্য। মমতা যদি সরকার হয়, 4ঠা মের পরে মানুষ যদি তার ভোটে জেতায়, তারপরে সে সরকার হবে, তার আগে কিন্তু সে সরকার না। এখন এইসব পুলিশ নির্বাচন কমিশনারের আধিকারিকের ভিতরে আছে, নির্বাচন কমিশনার আধিকারিকের আওতায় আছে। এই পুলিশ কিন্তু কোনো দলদাস না, এই পুলিশেরা আইন জানে, এরা কোথায় কি আইন প্রয়োগ করতে হয় পুলিশরা ভালো রকম জানে। যদি মনে করেন হুমকি চুমকি দিয়ে এবারে আইএসএফদের এজেন্ট দিতে দেবেন,